নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। 2026-এর বিধানসভা নির্বাচন এবার দ্বিতীয় দফার পালা। আগামীকাল সকাল হতে শুরু হয়ে যাবে দ্বিতীয় দফার নির্বাচন। তো সেই নির্বাচন নিয়ে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান 26-এর ব্যাটেল। যেমনটা দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে কথা হচ্ছে, দ্বিতীয় দফার নির্বাচনে ঠিক কি হতে চলেছে, অশান্তির বাতাবরণ যে কিছুটা আগে থেকে তৈরি হয়েছে এমনটা কিন্তু পরিস্থিতি বলছে। কিন্তু আদতে ভোট শান্তিপূর্ণ করার জন্য কিন্তু মরিয়া প্রচেষ্টা করছে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন যে সেটা কি আদৌ সম্ভব হবে? কারণ এই 7 জেলার 142টি আসনের মধ্যে কিন্তু বেশ কয়েকটি আসন ইতিমধ্যে সংবাদ শিরোনামে নিজেদের জায়গা করে নিয়েছে। এর পিছনে কারণ কি, কি ধরনের পরিস্থিতি রয়েছে সেখানে, আগামীকাল সেখানে কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, সার্বিক বিষয় নিয়ে আজ আমরা আলোচনায় আসব। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে স্টুডিওতে রয়েছে ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস এবং বিশিষ্ট সাংবাদিক তপশ্রী গুপ্ত। আমরা শুরু করব আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা, যেখানে যেমনটা প্রথমেই আসব দাদার কাছে এবং এই বিষয় নিয়েই আলোচনায় আসব যে দ্বিতীয় দফার নির্বাচনে সংবাদ শিরোনামে বেশ কয়েকটি আসন। আমরা আলোচনা করেছিলাম এর আগের দিন ভাঙড় জগদ্দল নিয়ে, কিন্তু এবারে মূলত যে আসন বারবার সংবাদ শিরোনামে নিজের নাম জায়গা করছে তা হচ্ছে ফলতা। কেন এই পরিস্থিতি, কেন এত ফলতার নাম বারবার উঠে আসছে, কেন হটস্পট হয়ে উঠছে ফলতা দাদা? হ্যাঁ, এবারের নির্বাচনে হঠাৎ করে দক্ষিণ 24 পরগনার যে জেলা, সেই জেলায় অতিরিক্ত যে অবজারভার, পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে, 11 জনকে আনা হয়েছে। তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে উত্তরপ্রদেশের যিনি আইপিএস অজয় পাল শর্মা, তাকে নিয়ে আসা হয়েছে। এবং সংবাদ মাধ্যমে যখন এই খবরটা হলো যে তিনি পুলিশ মহলের সিঙ্গম নামে পরিচিত, প্রায় 50-60টিরও বেশি তিনি এনকাউন্টার করেছেন, তিনি এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টার বলতে সাধারণত উনি আর কি পায়ে গুলি করে করেছেন এরকম জানা গেছিল। কিন্তু তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রতিক্রিয়া দেওয়া হয় এবং তারপরেই কিন্তু এই জায়গাটা চলে আসে হটস্পট, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা। এবং যখন এই হটস্পটের কথা আসে তখন ফলতা বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী জাহাঙ্গীর খান, কে এই জাহাঙ্গীর খান যদি বলা যায়, এর নাম কিন্তু বিজেপি নেতাদের মুখে মুখে কিন্তু ঘোরে। জাহাঙ্গীর খান, বিশেষ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কথায় কথায় কিন্তু বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত জাহাঙ্গীর খান, তার নেতৃত্বে এই হয়েছে, তার নেতৃত্বে এই হয়েছে। কিন্তু জাহাঙ্গীর খান একজন তৃণমূল নেতা, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেন, তিনি অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক। কিন্তু তিনি দলটাকে কিন্তু তিনি 3টে জায়গার পর্যবেক্ষকের এবারে তার দায়িত্ব আছে। একটা হচ্ছে বজবজের, তিনি দীর্ঘদিন কিন্তু ফলতার পাশাপাশি তিনি বজবজের দায়িত্বে রয়েছেন। বজবজে একজন নেতা ছিলেন, তার নাম হচ্ছে শ্রীমন্ত বৈদ্য, তার অকাল প্রয়াণ ঘটে। তারপরেই কিন্তু এই ফলতা থেকে নিয়ে আসা হয় জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীর খান কিন্তু বজবজের দুটি নির্বাচনে, একটা যদি আমরা দেখি 2021 তার নেতৃত্বে নির্বাচন হয়েছে এবং 2024 তার নেতৃত্বে নির্বাচন হয়েছে, এবং দুটো নির্বাচনেই কিন্তু বজবজ আসনটাকে, যেরকম ফলতায় সে ভালো ফল করেছে, বজবজ আসনেরও গত 6 বারের বিধায়ক 5 বার অশোকদেব বজবজ থেকে যে ভোটে জিতেছিল, জাহাঙ্গীর খানের নেতৃত্বে কিন্তু 2021 সালে 44,000 ভোটে লিড দেয় জাহাঙ্গীর খানের নেতৃত্বে বজবজ থেকে, যেটা কিন্তু নজর কাড়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে। তারপরে কিন্তু যেটা হয়েছিল 2024 সালের লোকসভা নির্বাচনে, সেখানে 1,07,000 ভোট, এটা রেকর্ড। 2019-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবজের বেশ কিছু ওয়ার্ড থেকে তিনি পরাজিত হয়েছিলেন বা পিছিয়ে ছিলেন, কিন্তু জাহাঙ্গীর খানের নেতৃত্বে
2024 সালের লোকসভা নির্বাচনে বজবজ গ্রামীণ তো বটেই এবং বজবজ পুরসভার প্রতি কটা ওয়ার্ড থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং 1,07,000 ভোটে শুধুমাত্র বজবজ থেকে তাকে লিড দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর তাই তারপরেই কিন্তু তার উত্থান ক্রমশ বাড়ে, দলে তার দর বাড়ে, ফলে বিরোধীরা তাকে নানা রকম তার সম্পর্কে বলতে থাকে। কিন্তু বলা যায় যে জাহাঙ্গীর খান কিন্তু মাস লিডার, মানে আমরা খুব কাছ থেকে তাকে দেখেছি, সে কিন্তু মাস লিডার এবং সে দল মানে তার কিন্তু একটাই কথা, তার সাথে কথা বহুবার আমাদের আলোচনা হয়েছে বা হয়েছে, কাছাকাছি কথা হয়েছে পাশাপাশি বসে, কিন্তু সে একটাই দল অন্ত, কিন্তু সে প্রাণ, সে অভিষেক ব্যানার্জি অন্ত প্রাণ, সে কিন্তু অন্য কিছু ভাবে না, শুধু দলের জন্য ভাবে। এটাই হয়তো তাকে প্রচারের আলোয় নিয়ে এসছে, হ্যাঁ এটা কিন্তু ঘটনা। এবার তাকে কিন্তু গতবারেও টিকিট দেওয়ার কথা বলা হয়েছিল, সে কিন্তু নেয়নি, সে বলেছিল আমি দলের সংগঠন দেখবো এবং সংগঠনটা খুব ভালো করেই দেখে। এইবারে কিন্তু তাকে বাড়তি আরও একটি কেন্দ্রে দেওয়া হয়েছে, বজবজের সঙ্গে সঙ্গে তাকে ডায়মন্ড হারবার বিধানসভার কিন্তু মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্র যেটা, সেটারও কিন্তু পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তো এইখানটাতেই যে জাহাঙ্গীর খানের এই যে অভিষেক ব্যানার্জির একটা বলা যায় যে ডান হাত স্তম্ভ, যেটা সকলে বিরোধীরা বলে, তো সেইখান থেকেই যেহেতু এইবারে তাকে প্রার্থী করা হয়েছে ফলতা কেন্দ্র থেকে, তো ফলে সেখানে নানা রকম অভিযোগ উঠেছে বিরোধীদের তরফ থেকে। সেইখানে কিন্তু ওই সিংহাম, যার কোড আনকোড, তিনি গিয়ে এই কেন্দ্রটাকে কিন্তু কোথাও একটা হটস্পট করে ফেলেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় তিনি সেখানে 2-3 বার গেছেন, কিন্তু যা বলা হচ্ছিল যে জাহাঙ্গীর খানকে খুঁজে পাওয়া যায়নি, জাহাঙ্গীর খান ছিলেন না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা। জাহাঙ্গীর খান যখন তিনি দুবার যান, একবার অফিসে ছিলেন, তারপরে তার পাড়ায় যান। জাহাঙ্গীর খান অফিসে বসেছিলেন, অফিসে ঢোকেননি, এই অজয় পালের নেতৃত্বে যিনি ছিলেন আর কি, অজয়বাবু, তো তার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তা রক্ষীদেরকে কথা বলে কিন্তু তিনি যান যে জাহাঙ্গীর খানের বাড়ির ওখানে, আমাদের কাছে যা খবর আছে। তারপরে কিন্তু আজকে সকালবেলাও কিন্তু এই অজয় পাল তিনি কিন্তু ওখানে গেছিলেন এবং তাতে দেখা যাচ্ছে যে জাহাঙ্গীর খান কিন্তু ওই অফিসেই ছিলেন, তার সমর্থকরা তাকে ঘিরে স্লোগানও দেন, অজয় পাল শর্মাকে এবং তার যে কনভয় ছিল স্লোগান দেন। পরে জাহাঙ্গীর খান নিজেও বেরিয়ে এসেছেন। তাই এই যে জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হবে এরকম নানান প্রশ্ন, তিনি নেই, তিনি পালিয়ে গেছেন, এসব কিন্তু ভুল কথা। হ্যাঁ, এবং তিনি কিন্তু সমস্ত মিডিয়াকে তিনি সামনে তিনি বক্তব্য দিয়েছেন, প্রত্যেকে তার প্রতিক্রিয়া দিয়েছেন, সকালবেলা ডেকে ডেকে প্রতিক্রিয়া দিয়েছেন, আমাদেরও কিন্তু সেই এক্সক্লুসিভ প্রতিক্রিয়া কিন্তু আমরা পেয়েছি। তো এই জায়গা থেকে যদি দেখা যায় ওই সকালবেলার ওই ঘটনাটার বাদে তারপর কিন্তু সমস্ত জায়গা কিন্তু চুপ হয়ে গেছে, আর কিন্তু কোথাও কিছু নেই। তো এই জায়গা থেকে এখন দেখার যে আগামীকাল নির্বাচন সেখানে কিভাবে হয়। একেবারে আমরা দাদার সাথে যে বিষয় নিয়ে কথা বললাম, দাদা এতক্ষণ যে বিষয় নিয়ে কথা বলছিলেন ফলতা এবং জাহাঙ্গীর খান ভার্সেস বলা যেতে পারে এই মুহূর্তে যে টপিকটা একেবারে হটকেক হয়ে উঠেছে, যে অজয় পাল শর্মা, এই বিষয় নিয়ে আমরা চলে আসবো আমাদের চিফ রিপোর্টার সঞ্জয় মাঝির কাছে। সঞ্জয়, সকাল থেকে একদম কনভয়ের সাথে ছিলে এবং এই সার্বিক পরিস্থিতি তুমি দেখেছো, প্রথমত তোমার কাছ থেকে এবং তোমার সাথে এক্সক্লুসিভ ইন্টারভিউতেও তুমি জাহাঙ্গীর খানকে সামনে রেখে পেয়েছো, প্রশ্ন করেছো, এ বিষয়ে তোমার কাছ থেকে প্রথমে এই বিষয়টা জানতে চাইবো যে আজকে সার্বিক পরিস্থিতি কি দেখলে? দেখো আজকে আমরা সকাল থেকে আছি ফলতা বিধানসভা, কিন্তু গতকাল যে ঘটনাটা হয়, যে ভিডিওটা ভাইরাল, দেখো বরুবা, আজকে আমরা সকাল থেকেই আছি ফলতা বিধানসভা, কিন্তু গতকাল যে ঘটনাটা হয়, যে ভিডিওটা ভাইরাল হয়, অজয় পাল শর্মা সিঙ্গম, মানে বলা যায়, এক কথায় বলা যায় যে অজয় পাল শর্মাকে যেমন এনকাউন্টার স্পেশালিস্ট বলা হচ্ছে, সিঙ্গম বলা হচ্ছে, অপরদিকে ফলতায় যিনি বিধায়ক হয়েছেন বা ফলতায় যিনি প্রার্থী হয়েছেন, ফলতা বিধায়কের প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি হলেন অপরদিকে পুষ্পারাজে কি বলা হয়েছিল, পুষ্পারাজ ঝুঁকেগা নেই। ঠিক তেমনি জাহাঙ্গীর খান ফলতার ভূমিপুত্র। জাহাঙ্গীর খানের নামে যে গতকাল থেকে যে কিছু সংবাদ মাধ্যম থেকে যেটা শোনা যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায়, যে জাহাঙ্গীর খান ফলতায় নেই, ফলতা থেকে পালিয়ে গেছেন, গ্রেপ্তার হতে পারে, সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ জাহাঙ্গীর খানের কাছে যেখানে যিনি পার্টি অফিসে প্রতিনিয়ত বসেন, তিনি আজও বসেছিলেন, গতকালও তিনি ছিলেন, এবং সেটা জাহাঙ্গীর খান সরাসরি তিনি সংবাদ মাধ্যমকে, শুধু আমাদের দেওয়া সাক্ষাৎকারে নয়, একাধিক সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন। অজয় পাল শর্মা মূলত কী অভিযোগ রেখেছিলেন? অজয় পাল শর্মা তিনি বলেছিলেন মূলত যে
জাহাঙ্গীর খানের ছেলেরা ভোটারদের শাসাচ্ছে। জাহাঙ্গীর খানের সব বক্তব্য, যদি কোথাও এরম ঘটনা ঘটতো তার উপযুক্ত প্রমাণ নিয়ে উনি আমার সঙ্গে কথা বলতে পারতেন। উনি সেটা না করে, পার্টি অফিসে উনি ছিলেন, সে খোঁজ না করে, ওনার সিকিউরিটি খোঁজ নেয়, সরাসরি ওনার বাড়ির সামনে চলে যায়, গিয়ে সেখানে গিয়ে তিনি সরাসরি জাহাঙ্গীর খানের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করে। তাহলে অভিযোগটা তিনি সরাসরি জাহাঙ্গীর খানের ছেলেদের বিরুদ্ধে করছে। সত্য কি মিথ্যা সেটা তো পরের বিষয়, কিন্তু যাচাই করে। জাহাঙ্গীর খান তিনি যে প্রার্থী, এই যে এখন আমাদের এডিটর ইন চিফ উনি যে বললেন, জাহাঙ্গীর খান হচ্ছে তৃণমূলে তিনি একটা বলা যায় নব উদয় নক্ষত্র। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হাওড়া কেন্দ্রে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় গড় বলা যায়, এবার ডানহাত নামে যে জাহাঙ্গীর নাম পরিচিত জাহাঙ্গীর খান মূলত রাজনীতির বাইরে কিছু তিনি করেন না, সর্বদা তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ সৈনিক হিসাবে নিজে করেন। একটু বলে রাখি, 2021 সালের নির্বাচনেও জাহাঙ্গীর খানকে ফলতায় প্রার্থী করতে চেয়েছিল দল, কিন্তু জাহাঙ্গীর খান নিজে থেকেই সংগঠনের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। তিনি চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হোক, তিনি সংগঠন, কিন্তু 2026 সালের দল তাকে আবার প্রার্থী করায়, জাহাঙ্গীর খান এখানে প্রার্থী হয়। শুধু জাহাঙ্গীর খানে এর কিছুদিন আগে একটা সাক্ষাৎকারে জাহাঙ্গীর খানের সঙ্গে আমাদের কথোপকথন হয়েছিল, তিনি জানিয়েছিলেন এমএলএ হলেই যে উন্নয়ন করব, এমএলএ না হলে উন্নয়ন করব না, আমি তো অবজারভার, তাহলে আমি কি উন্নয়ন করছি আপনারা খুঁজে দেখুন। মূলত এবার যে অভিযোগ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে উঠছে, ওনার বিরুদ্ধে আইনি যে পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা এনারা করে এসেছেন। সরাসরি তিনি জানাচ্ছেন যে উনি নাকি বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচার করছেন, এমনটাই অভিযোগ তিনি নিজে করছেন। তারই পাশাপাশি যেটা আমরা সূত্রের মারফতে জানা যাচ্ছে, আজকে অজয় পাল সিংঘম যে উঠছে, ওনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে হাইকোর্টে দ্বারস্থ অলরেডি হয়েছেন, এটা আমরা সূত্রের মারফতে জানতে পারছি। কিন্তু এখন বলছে আজ সারাদিন জাহাঙ্গীর খান নিজে দলীয় কার্যালয়ে তিনি সারাদিন বসেছিলেন, প্রতিটা সংবাদ মাধ্যমকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, তারপরে খোঁজ মিজাজে। কিন্তু উনি এইটাই শুধু ওনার বক্তব্য ছিলেন যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম ফৌজদারি মামলা বা থাকতেন, একবার তো উনি সরাসরি আমাকে ফোন করতে পারতেন, বা এখানকার এসপি মাধ্যমে আমার কাছে আসতে পারতেন, এখানকার থানার মাধ্যমে আমার কাছে আসতে পারতেন। তাহলে এই যে তিনি মানে সেই জন্য বললাম যে এই যে ফলতা হাই ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছে বিধানসভা ভোটে, একদিকে সিংঘম একদিকে পুষ্পারাজ দেখছো, সেখানে এই প্রশ্ন সঞ্জয় তোমার কাছে রাখবো যে কি মনে হচ্ছে আসলে কি এই নির্বাচন শান্তিপূর্ণভাবে করানো সম্ভব হবে? একদম তাই, একদম প্রশ্ন যে নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ যে শান্তিপূর্ণ ভোট হবে। কিন্তু এই দেখুন যতগুলো নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো এর আগে যে নির্বাচন যে ফলতায় কিন্তু সবচেয়ে বেশি ডায়মন্ড হাওড়া লোকসভা কেন্দ্রের যে তিনি প্রার্থী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশি ভোটে জয়লাভ করেছে। ফলতায় কিন্তু এরকম কোনো খবর কিন্তু আজকে কিন্তু নেই যে ফলতায় সন্ত্রাস, যে বিরোধী যে দল এখানে দাঁড়িয়ে বিরোধী করা রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে কিন্তু কোনো লিখিত কোনো অভিযোগ কিন্তু দায়ের করা হয়নি। সরাসরি এনারা বলছেন যে এই কেন্দ্রে, তাহলে যদি এই কেন্দ্রে যদি সরাসরি যদি কোনো অভিযোগ থাকতো তাহলে উনি মানতেন, এই কেন্দ্রেতে এরকম কোনো ইয়ে নেই। আর তার থেকেও বড় কথা তিনি বলছেন যে এই ফলতা বিধানসভা কেন্দ্রে যদি সন্ত্রাস থাকতো তাহলে তো তৃণমূল কংগ্রেসের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কোনো চিহ্ন থাকতো না, তার ফেস্টুন ব্যানার এরম কোনো সমস্যা সমাধান বা কোনো সংবাদ মাধ্যম কোনোদিন দেখাতে পেরেছে বা এরম কোনো অভিযোগ হয়েছে? যে বিজেপি প্রার্থী ছিলেন তাকে একথা আমরা প্রশ্ন করেছিলাম যে ফলতায় সন্ত্রাস হয়, এর আগে যিনি লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন তিনি এক অভিযোগ করেছেন, অভিজিৎ দাস ওরফে ববি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি তখন অভিযোগ করে সেই ভিত্তিতে এখন বর্তমান যিনি জাহাঙ্গীর খানের অপোজিট পার্টি বিজেপি প্রার্থী যিনি হয়েছিলেন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছেন না ফলতায় কোনো সন্ত্রাস হয় না, বা উনি তো প্রার্থী নিজে সরাসরি বলেছেন। আবারও একবার দাদার কাছে আসবো। যে দাদা, আমরা যেটা শুনলাম, যেমনটা সঞ্জয় মাঝি আমাদের প্রতিনিধি সারাদিন ছিলেন এবং তার যেটা বক্তব্য যে আসলে যে কথাটা বলা হচ্ছিল জাহাঙ্গীর খানকে পাওয়া যাচ্ছে না, তিনি লুকিয়ে পড়েছেন বা এই ধরনের বিভিন্ন বিষয়, সেই বিষয়গুলি কার্যত একেবারে তিনি নস্যাৎ করেছেন সংবাদ মাধ্যমকে ডেকে নিয়ে নিজে মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু অন্যদিকে এই যে একটা এনকাউন্টার স্পেশালিস্টকে এনে নির্বাচন কমিশন যে দাঁড় করালো, শুধু এক্ষেত্রে নয় 11 জন বিশেষ এনেছেন যারা পর্যবেক্ষণ করবেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে একটা ইস্যু তৈরি হলো, কোথাও গিয়ে কি নির্বাচনকে প্রভাবিত করতে পারে? না, নির্বাচনকে প্রভাবিত করার কিছু নেই, নির্বাচন কিছু প্রভাবিত হবে না।
এখন পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে এই মাত্র একটা খবর যেটা এলো সেটা হচ্ছে মোট শেষ 60 ঘন্টা, অর্থাৎ শেষ 60 ঘন্টায় 2500 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। রবিবার দুপুর থেকে সোমবার পর্যন্ত 1095 জন গ্রেপ্তার হয়েছিল এবং গতকাল থেকে সোমবার রাত থেকে আরও প্রায় 800 জনের বেশি, এবং এখন পর্যন্ত যা খবর তাতে 2473 জন, অর্থাৎ 809 জন ছিল সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত 809 জন, মোট 2473 জন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফাতে যে প্রথম দফার মতন একই ধারা বজায় রাখতে চায় নির্বাচন কমিশন, সেটা কিন্তু বদ্ধপরিকর। একেবারে আসবো একটু তপস্বীদের কাছে। তপস্বী, দীর্ঘ সাংবাদিকতার জীবনে বহু নির্বাচন দেখেছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি লোকসভা নির্বাচনের কথা আমরা বাদই রাখি, আমরা যদি বিধানসভা নির্বাচন নিয়ে, যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন, এই নির্বাচন নিয়ে কথা বলি, তাহলে এই ধরনের নির্বাচন এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশনের এতটা নিরাপত্তা নিয়ে তৎপরতা, কখনো কি এর আগে এরকম ঘটনা দেখেছেন? আর যদি সেক্ষেত্রে না দেখে থাকেন তাহলে কি এবারের নির্বাচন অনেকটা আলাদা বলে মনে হচ্ছে? দেখো অপরূপা, যে কথাটা আমি প্রথমে বলতে চাই বিপ্লব বাবুর কথার রেশটা ধরে, যে এই যে প্রথম দফায় যেরকম একটা 1000 জনের তালিকা তৈরি হয়েছিল সন্দেহভাজন, তারা সকলে কিন্তু দাগী দুষ্কৃতী নয়, তারা সন্দেহভাজন, তাদের ইন অ্যান্টিসিপেশন আটক করে রাখা হয়। এটা প্রত্যেক নির্বাচনের আগেই হয়, কখনো হয়তো সংখ্যাটা এত বেশি হয় না, হয়তো 200-300 হয়, তো এটা প্রতিবারই হয়, কিন্তু এবার যে সংখ্যাটা বিপ্লব জানালেন, হ্যাঁ, যে প্রায় 2500, হয়তো এটা আরো 3000ও হয়ে যেতে পারে কালকে সকালের মধ্যে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক দলই একটা অবজেকশন দিয়েছিল যে এরকম ইন অ্যান্টিসিপেশন সন্দেহভাজন হিসেবে এত হাজার হাজার লোককে কেন আটক করার প্রয়োজন হচ্ছে? সেই লোকগুলো তো ভোট দিতে পারবে না, তাদের মধ্যে সবাই কিন্তু দাগী দুষ্কৃতী নয়, তাদের অনেককেই সন্দেহভাজন তালিকায় রেখে গ্রেপ্তার করা হচ্ছে। এবার সেটা নিয়ে একটা কিন্তু লোকের মধ্যে একটা সন্দেহের একটা অবকাশ থেকে যায় যে এর মধ্যে কতগুলো লোক সত্যি দুষ্কৃতী এবং কতগুলো লোক শুধুই সন্দেহভাজন এবং কতগুলো লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্দেহভাজনও হতে পারে। এটা কিন্তু আমাদের সাধারণ মানুষের বক্তব্য না, এটা রাজনৈতিক দলগুলোর বক্তব্য। যাই হোক, সেটা নির্বাচন কমিশনের একচ্ছত্র আধিপত্যে হয় ভোট, সুতরাং তাদের সিদ্ধান্ত এক্ষেত্রে শিরোধার্য, সুতরাং সেটা নিয়ে কথা বললে হয়তো কেউ আদালতে যেতে পারতেন, কিন্তু এখন তার সে সময় নেই, এখন তো যেটা হওয়ার হয়ে গেছে। তো যেটা প্রশ্নটা অপরূপা আমাকে করলেন, আমি সেই পরিপ্রেক্ষিতে বলতে চাই যে অবশ্যই এবারের নির্বাচন অন্য সব বারের থেকে আলাদা। এটা গোটা পশ্চিমবঙ্গেই আলাদা, প্রথম দফাতেও আলাদা ছিল, দ্বিতীয় দফাতেও আলাদা। তার কারণ হচ্ছে এসআইআর পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অবশ্যই আলাদা একটা আবহে এবারের বিধানসভা নির্বাচন সংগঠিত হতে চলেছে। প্রথম দফা হয়ে গেছে, দ্বিতীয় দফা আগামীকাল। এখানে একটা জিনিস হচ্ছে যে প্রচুর নাম বাদ গেছে, শহরাঞ্চলেও কিন্তু গেছে। শুধু যে আমরা যখন উত্তরবঙ্গ নিয়ে প্রথম দফার ভোট নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা মূলত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো এবং সেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি, সেখানে তো প্রচুর নাম বাদ গেছে। এই দ্বিতীয় দফার যে এলাকাগুলো, সেখানেও কিন্তু প্রচুর নাম বাদ গেছে, এমনকি কলকাতা শহরের বুকে সেখানেও প্রচুর নাম বাদ গেছে। এমনকি কলকাতা শহরের যে আমাদের বা পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে মানে যেটাকে হটেস্ট স্পট বলা যায়, হটস্পট না হটেস্ট স্পট, সেই ভবানীপুরেও প্রায় 50,000 নাম বাদ গেছে। এখন সেখানে কে সংখ্যালঘু, সেটা 77 নম্বর ওয়ার্ডে যেখানে বন্দর সংলগ্ন এলাকাটা, সেইখানকার লোক না কোথাকার লোক, সেই চুলচেরা বিশ্লেষণ পরের ব্যাপার, কিন্তু প্রচুর নাম বাদ গেছে। এমনকি হিন্দু অধ্যুষিত বাঙালি মধ্যবিত্ত পাড়াতেও নাম বাদ গেছে, আমাদের চেনাশোনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যেই নাম বাদ গেছে। সুতরাং সেই পরিবর্তিত পরিস্থিতিতে ভোট হচ্ছে। এখন সেই যে বাদ পড়া ভোটগুলো, যাদের ভোট ব্যাংক ছিল, তারা অবশ্যই লুজার হবে,
এই যাত্রা। তো আরেকটা জিনিস আছে যে যারা কখনো ভোট দিত না, দেওয়ার কথা ভাবতো না, তার কারণ হচ্ছে যে এমনিতেই শহরাঞ্চলে, মহানগরে, বিশেষ করে কলকাতার মতো মহানগরে ভোটদানের হার প্রতি ভোটেই, সে লোকসভা হোক আর বিধানসভা হোক, কম থাকে। বিশেষ করে যে অভিজাত এলাকাগুলো শহরে, সেখানে ছুটি কেন যাব, হ্যাঁ কে যাবে, কি হবে ভোট দিয়ে, হ্যাঁ কি দরকার, বাড়িতে ছুটির দিনে মাংস ভাত খাওয়া ভালো, এরকম একটা পরিস্থিতি থাকে। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে ভোট না দেওয়ার প্রবণতা খুবই বেশি থাকে। কিন্তু এবারটা আলাদা। এবার কিন্তু আলিপুরের অভিজাত এলাকা থেকে শুরু করে আজকে ঝাল্লার মাঠের, টালিগঞ্জের ঝাল্লার মাঠের একেবারেই নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষের যে বস্তি, সেই যেগুলোকে তৃণমূলের আমলে বস্তি না বলে উত্তরণ বলা হয়, সেই সব জায়গাতেই কিন্তু ভোটদানের একটা তীব্র স্পৃহা মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। এমনকি জেনজি যারা বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, দিল্লি, বম্বে সব জায়গায় বড় বড় চাকরি বাকরি করে, আইটিতে রয়েছে, তারা পর্যন্ত 20-22 হাজার টাকা করে প্লেনের ভাড়া গুনে ফেরত এসছে শহরে, না এবারে ভোট দিতেই হবে, তা নয়তো যদি পরবর্তীকালে নাম কাটা যায়। সুতরাং এবারের ভোটে আমার ধারণা যে আগামীকালের ভোটেও এই প্রথম দফার মতোই ভোটদানের হার বিপুল হবে। একেবারে এই জায়গাটাতে কিন্তু আরেকটা প্রশ্ন রাখবো, যে তুমি নিজেও কলকাতার মানুষ, এর আগেও কলকাতার একাধিক নির্বাচন হয়েছে, এবার কলকাতার হাওয়াটা কি বুঝছো? কলকাতার হাওয়া দেখো, এবার গোটা রাজ্যের হাওয়াই কেউ বুঝতে পারছে না। যেটা আগেরবার বলছিলাম যে মানে চুপচাপ কোন ফুলে ছাপ দেবে লোকে, সেটা এবার সত্যি কথাই একটু বোঝা মুশকিল। যেটা অন্যবার অনেকটাই প্রেডিক্ট করা যায় বা ভোট বিশেষজ্ঞরা যেটা পূর্বাভাস দেন, এরকম কিন্তু এখন খুব একটা দেখা যাচ্ছে না। এখন মানুষ কি চাইছে কলকাতায়, বিশেষ করে আমি কালকেই ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জির শেষ পদযাত্রাটায় কভার করতে গিয়েছিলাম। সেখানে আমি না অনেক লোকের সাথে কথা বললাম, সব শ্রেণীর, যেমন ওখানে গুজরাটিদের সাথে কথা বললাম, শিখদের সাথে কথা বললাম, সাধারণ চায়ের দোকানদারদের সাথে কথা বললাম। তো তারা সকলেই কিন্তু, একজন গুজরাটি মহিলা যেরকম আমাকে বললেন, ওনার চশমার দোকান ওই জৌহর বাজারের পাশে। আমি যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি তো গুজরাটি, এই যে এত মোদি আসছেন, আমাদের চারিদিকে দৌড়দৌড়ি করে প্রচার করছেন, তো এর তো একটা প্রভাব নিশ্চয়ই গুজরাটিদের মধ্যে থাকছে, তো আপনি কি ভাবছেন? তো আমাকে বললেন যে দেখুন, আমি গুজরাটি, মোদিও গুজরাটি, কিন্তু তা বলে আমি গুজরাটি বলেই যে আমি মোদির দলকে ভোট দেবো তা কিন্তু আমি বলবো না, বা আপনিও বলতে পারেন না, আমাকে বললো। তার কারণ হচ্ছে যে আমি তো থাকি এখানে, এ রাজ্যে, আমার দুপুরুষ এ রাজ্যে থাকে, আমরা এখানে ব্যবসা করে খাই, আমি যে ভোটটা মোদির দলকেই দেবো তার কি মানে হতে পারে? কিন্তু উনি বললেন না যে উনি কাকে দেবেন, সেটা উনি বললেন। এবার আমি একজন ফলওয়ালাকে জিজ্ঞেস করলাম জগোয়ার বাজারে যে ভাই কাকে ভোট দেবেন? সে আমার দিকে থেকে এসে বললো কোন জিতেগা দিদি, হ্যাঁ এরম বললো আমাকে। মানে আমি কিন্তু কোথাও কাউকে দিয়ে বলাতে পারিনি ভবানীপুরে যে সে কাকে ভোট দেবে। অন্য সময় কিন্তু মানুষ ছুটে আসে, হ্যাঁ এই তো এবার হাওয়া এদিকে, বুঝলেন তো, এরকম কিন্তু আলোচনা আমি কোনো চায়ের দোকানেও ভবানীপুরে শুনিনি। এটা কিন্তু খুব একটা আশ্চর্য লেগেছে আমার কাছে যে মানুষ কেন এতটা গোপনীয়তা রাখছেন, সাধারণ মানুষ, যে কাকে ভোট দেবেন সেটা কিছুতেই ডিসক্লোজ করবেন না 29 তারিখের আগে। একেবারে এক্ষেত্রে দাদার কাছে একটু আসবো, যে নির্বাচন 142টি আসনে এবারে নির্বাচন, সেই নির্বাচনের যে পরিস্থিতি, দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে ঠিক কি আবহ, কি পরিস্থিতি, নির্বাচন কমিশনের এত তৎপরতা, বিশেষ করে নিরাপত্তা বিষয় নিয়ে অতি সতর্কতা, সতর্ক বটেই তারা প্রত্যেকবারই থাকেন, কিন্তু এবারে একটু অতি সতর্কতা, এই সার্বিক বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আমি বলবো যে 142টা আসন, তার আগে এই তপস্তুতি যেটা বলছিলেন, আমি ওরকমই একটা ঘটনার কথা বলি, যে হাওয়ার কথা বলা হচ্ছে না, একদম। আমি পরশুদিন অর্থাৎ রবিবার একটা সরকারি বাসে যাচ্ছিলাম, সিএসটিসির বাসেই যাচ্ছিলাম, স্ট্যান্ড রোডের ওখানে নেমেছি। নামার আগে তো যেহেতু সরকারি বাসে জার্নালিস্ট যারা অ্যাক্রিডিটেড তাদের একটা ফ্রি পাস থাকে, তো আমাকে যখন জিজ্ঞেস করা হলো টিকিটের কথা, আমি বললাম প্রেস। ও আচ্ছা। তার কিছুক্ষণ বাদে যখন নামবো, কন্ডাক্টরটা আমার জন্য ওয়েট করছিলেন।
তিনি জিজ্ঞেস করছেন, দাদা এবার কি হবে? মানে কি হবে মানে না, মানে আপনাদের কাছে তো খবর। আমি বলছি খবর আমাদের কাছে নয়, খবর তো আপনারা করবেন, সাধারণ মানুষ করবে। আপনি কি চাইছেন সেটা বলুন, পরিবর্তন না প্রত্যাবর্তন? তখন সে বলছে এবার না হলে আর হবে না। তো এই যে বিষয়টা, মানে মানুষের মধ্যে না, প্রত্যেকের মধ্যে এই একটা কিন্তু কাজ করছে যে কি হবে কি হবে কি হবে, কেউ বলতে পারছে না আর কি। আগের বার যেরকম কি যে বলা যাচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তৃণমূলই আসবে বা এই দলই থাকবে, এখন কিন্তু এই যে এত টাইট সিকিউরিটি, নির্বাচন কমিশনের এই নিরাপত্তার ঘেরাটোপে যে ভোটটা মানুষ দেবে, সেই সঙ্গে হচ্ছে যে এসআইআর, এই দুটো এমন জায়গায় নিয়ে গেছে কার ভোট কোথায় পড়ছে। শুধু তাই না, আমি একটা সর্বভারতীয় চ্যানেলের ভালো পদে কর্মরত একজন সাংবাদিক, তাকে আমি জিজ্ঞেস করলাম, সিনিয়র, পরশুদিন রাত্রে কথা হচ্ছিল যে এবার কি হচ্ছে পশ্চিমবঙ্গে। তিনিও কিন্তু একই কথা বললেন যে কেউ কিছু বলতে পারছে না কি হবে, কেউ বুক বাজে, ওই ওপর সবাই বলছে, কেউ কি হবে কিছু বলতে পারবে না 4 তারিখের আগে। তো আমি বললাম যে তাহলে তো এই চ্যানেলে তো 29 তারিখ 6টার পরে শুরু হয়ে যাবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল, অমুক তমুক। বলছে যেই ফলাফলই দিক ওই সব গায়ে গায়ে ফলাফল হবে, এটা আগে থেকেই বলে দিলাম। আচ্ছা দাদা, তো এখানে একটা বিষয় আসবো, এখান এই যে থেকে ইকুয়েশনটা কোথাও গিয়ে কি এই যে ভোটের যে শতাংশটা বাড়ছে, ভোটের যে শতাংশের নিরিখে যে ভোট দানের একটা পরিমাণ বাড়ছে, এটা কি কোথাও গিয়ে এই ইকুয়েশনটাকে একটা সূত্র দিচ্ছে? না, অবশ্যই যে এত শতাংশ ভোট, যে মানে যারা ভোট দিত না তারা ভোট দিচ্ছে, পরিযায়ী শ্রমিকরা এসে ভোট দিচ্ছে, তারপরে হচ্ছে যে মানে ওই যে যাদের নাম নেই কিন্তু তাদের পরিবারের কারো কারো নাম রয়েছে, সেই ভোট দিচ্ছে। মানে এই যে পুরো সার্বিক পরিস্থিতিটা যদি দেখা যায় না, তাহলে কিন্তু কার ভোট যে কোথায় পড়ছে এটা কিন্তু এখনো কেউ কিছু বলতে পারবে না। আর ওই যতই বলুক, আমার মনে হয় তপস্বী দিয়া যে দুর্নীতি 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 আমাদের ভারতবর্ষের সব জায়গাতেই, সব স্টেটেই দুর্নীতি আছে, দুর্নীতি নিয়েই আমাদেরকে সারা ভারতবর্ষে চলছে। অতএব দুর্নীতিটা বোধহয় আর মানে খুব একটা। আরেকটা জিনিসও কিন্তু আমি অবাক হয়ে গেলাম, যেটা বিহারেও খাটলো না, সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে এত লোকের লক্ষ লক্ষ লোকের নাম যে বাদ গেল, তাহলে তো লোকের খেপে ওঠা উচিত বিজেপির উপরে। কারণ আমাকে বাদ দিয়েছে কে? না বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সে কে? না সে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সেটা তো বিহারে কাজ করলো না, আমার ধারণা এখানেও করছে না। শুধু তাই না, বিহারের ক্ষেত্রে যদি বলা যায় যে বিহারে রাহুল গান্ধী তো বিরাট র্যালি করলো এটা নিয়ে, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, এটা নিয়ে করলো। করার পরে কি হলো, আলটিমেটলি কি রেজাল্ট হলো, কংগ্রেসের কি রেজাল্ট হলো সেটা, ঠিক আছে? বা কংগ্রেস একে সাপোর্ট করেছিল, লালুর দলকে, আরজেডি কে, কি হলো সেখানে, আলটিমেটলি কি হলো? তারা একক সংখ্যাগরিষ্ঠতা তো এনডিএ পেল। তো তেমনি আমি আসছি যে 142টা যে আসন, কালকে যদি 142টা আসন দেখা যায়, তাহলে কিন্তু 2021 সালে এই 142টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল 18টা আসন। আর সেই 18টা আসন কিন্তু তারপরে কিন্তু কমে গেছিল। কেন কমে গেছিল? বিশেষ করে 3টে উপনির্বাচন হয়, একটা হচ্ছে শান্তিপুর, রানাঘাট দক্ষিণ আর বাগদা। এই 3টে উপনির্বাচনেই কিন্তু তৃণমূল কংগ্রেস আবার পেয়ে যায়। অর্থাৎ আর কৃষ্ণনগর উত্তরের যে মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছিল, কিন্তু তার সেটা হয়নি। ফলে প্রতীক অনুসারে কিন্তু বিজেপি এখন এই অবস্থায় দাঁড়িয়ে 15টা আসন রয়েছে, বাকি কিন্তু পুরোটাই তৃণমূলের এই 142টার মধ্যে। অর্থাৎ কালকে কিন্তু যে নির্বাচন, এটা কিন্তু বিজেপি যদি অন্তত এখান থেকে 30টা আসন, ওরা যদি বলে যে প্রথম দফায় আমরা সেঞ্চুরি করলাম, তাহলে কিন্তু অন্তত বিজেপিকে 30টা আসন তুলতেই হবে। তারপরে কি হবে পরের কথা। যদি কালকে এই 15টা আসন ওদের হাতে আছে, এই 15টার সঙ্গে আরো 15টা যোগ করতে হবে, সেটা কি হয় হবে কিনা। একদম একদম। আর একটা হচ্ছে, যদি দেখা যায় যে 2011 সাল থেকেই সরকার আছে, 2011 সালে রেকর্ডকে ছাপিয়ে 2026 সালের ভোট এখন কোথায় পড়ে এইটা, কিন্তু 2011 সালে ভোট শতাংশ ছিল 84%, 2016 সালে সেটা হয়েছিল 82.63%, 2021 বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল 81.56%। এবার প্রথম দফাতে ভোট পড়েছে 93.19%। তো কালকে কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই এখন দেখতে হবে আমাদেরকে।
একেবারে দাদা যেমনটা বললেন, একটু দর্শকদের কাছেও জানিয়ে রাখতে চাইবো এক্ষেত্রে যেটা টাফ ফাইট হতে চলেছে, যেমন দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু একটা বিজেপির জন্য যথেষ্ট একটা টাফ ফাইট রয়েছে। অন্যদিকে হুগলির দিকে তাকালেও হুগলিতেও একটা টাফ ফাইট রয়েছে, পাশাপাশি হাওড়া এবং কলকাতা এবং পূর্ব বর্ধমান, এই সার্বিক জায়গাগুলোতে কিন্তু যথেষ্ট একটা শক্ত হতে চলেছে এক্ষেত্রে। তার কারণ হচ্ছে বিজেপি কিন্তু এই জায়গাগুলোতে দাঁত ফোটাতেই পারেনি, একেবারে তৃণমূল সেখানে অধ্যুষিত জায়গা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবারের নির্বাচনের গতি প্রকৃতি যখন তুমি এই জেলাগুলিতে কভার করতে গেছো, কি ভাইবটা পেয়েছো, সাধারণ মানুষের কি বক্তব্য, তারা কি ভাবছেন, কিছুটা তো আন্দাজ পাওয়া যায়। এখন প্রথমে বলি যে বিজেপি যদি কোনোভাবে 100 পার করতে পারে তাহলেই কিন্তু বিজেপি সহজে লড়াইয়ের ময়দানটা ছেড়ে দেবে না। হ্যাঁ, তারা কিভাবে চেষ্টা করবে ক্ষমতা দখলের সেটা আমার বলার কিছু নেই, মমতা ব্যানার্জি বলেছেন যে যদি বিজেপি আমাদেরকে, উনি তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলতে গিয়ে বলেছেন যে আমাদেরকে এমনভাবে ভোট দিন যাতে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি, 2/3 যাতে আমাদের হয়ে যায়। আর যদি আমাদের তা না করতে পারেন তাহলে কিন্তু বিজেপি ঘোড়া কেনাবেচা করবে এমএলএ। এবং আমরা সকলেই জানি যে বিপ্লব বাবুও জানেন, অপরূপাও জানে যে কত কত যে বিধায়ক পা বাড়িয়ে রয়েছেন, হ্যাঁ, ক্ষমতার লোভে, মন্ত্রিত্বের লোভে। তো এটা সব দেশে, সব রাজ্যে বলবো না, পৃথিবীর সব দেশে হয়। সুতরাং এটার কিছু নতুন কিছু ঘটনা নয়। তো সেটা বিজেপিও জানে, সেটা তৃণমূলও জানে। তো সেক্ষেত্রে বিজেপি 100 পার করলেই একটা চেষ্টা করবে। তো সেক্ষেত্রে কি হতে পারে দেখা যাবে। এবং বিজেপির আমি কিছু কিছু মিডিয়াতে বলছিল যে প্রথম দফার নির্বাচনের পরেই নাকি অমিত শাহ, মোদির যে ফুরফুরে মেজাজ, শরীরী ভাষা বদলে গেছে, খুব কনফিডেন্স এসে গেছে যে আমরা ওখানেই 90 পার করে ফেলেছি। হ্যাঁ, তো এইগুলো জানি না এই অঙ্কগুলো কোথা থেকে এসেছিল, বা নেতাদের শরীরী ভাষা তো অভিনেতাদের শরীরী ভাষার মতন। হ্যাঁ, তারা তো নিজেদের মতন করে ওটাকে চেঞ্জ করে নেয়। তো ওরা কি দেখাবেন দ্বিতীয় দফা ভোটের আগে যে আমরা ভীষণ নড়বড়ে, আমরা কিছু ভাবতে পারছি না? কেউই দেখাবে না। হ্যাঁ, আজকে বাম কংগ্রেস কেউই দেখাবে না, সবাই দেখাবে যে আরে লড়কে লেঙ্গে হিন্দুস্তান। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো আজকে সেই হিসেবে বলা যায় যে আগামী কাল অবশ্যই বিজেপির জন্য কঠিনতর লড়াই প্রথম দফার থেকে। কারণ যেহেতু দক্ষিণবঙ্গটা মালদা অনওয়ার্ডস সুন্দরবন পর্যন্ত, এটা সবাই জানে তৃণমূলের শক্ত ঘাঁটি। তো সেখানে দাঁত বসাতে গেলে সেখানে অবশ্যই, যে কারণে এতদিন ধরে অমিত শাহ পড়ে আছেন, প্রধানমন্ত্রী মোদী দিল্লি ছেড়ে এখানে এসে মানে প্রচার তো করছেন, সেই সঙ্গেই বাঙালির মন পাওয়ার জন্য অনেক কিছুই করছেন। তো সেইগুলো কেন করছেন? কিছু ক্যালকুলেশন আছে তো তার পিছনে। তো এই যে দাঁত ফোটানোটা, শক্ত জায়গায় দাঁত ফোটানোর জন্য একদম। এখানে একটা ছোট্ট কথা বলছি, ছোট্ট একটা অ্যাড করছি। তপস্বৃতি যেটা বললো যে ঘোড়া কেনাবেচার কথা, অধীর চৌধুরী কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছেন এবং প্রেস কনফারেন্স করেছে তিনি অভিযোগ করেছেন যে তৃণমূল নেতাদের অনেকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন, এখানে যারা যারা হারবেন তারা এখন বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন, বিজেপির হাত ধরে আগামী দিনে টিকে থাকতেই এই পরিকল্পনা চলছে। বহরমপুরের তৃণমূল নেতারা বিজেপি মুখী হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, পুরসভায় আলোচনা হয়ে গিয়েছে, শিবির পরিবর্তনের পরিকল্পনা চলছে, টাকা পয়সা কামানোর ব্যবস্থা পাকাপাকি করতে এই সব নেতারা ভাবছেন যে আর তৃণমূল করে লাভ নেই, তাই বিজেপিতে যাওয়ার ব্যবস্থা পাকা করা হচ্ছে। অধীর চৌধুরী কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছে। একেবারে আমরা এই আলোচনায় থাকবো, নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, ফিরছি খুব শীঘ্রই।